নমস্কার, খবর এখনে আপনাদের স্বাগত। আজকের এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ প্রথম ও দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। আর তারপরেই মানুষের মধ্যে জল্পনা সৃষ্টি হয়েছে, নবান্নতে এবারে বসবে কারা, বাংলার দখল নেবে কারা। সেই নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল রয়েছেই। আমাদের সাংবাদিকরা বিভিন্ন জেলা, বিভিন্ন বিধানসভা কেন্দ্র ঘুরে যতটুকু তথ্য আমাদের সামনে তুলে ধরেছে, আমরা একটা বুথ ফেরত সমীক্ষা করেছিলাম, তার ফলাফল আপনাদের জানাবো। আমরা বারবার বলছি যে এই বুথ ফেরত সমীক্ষার ফলাফল যে 100% সঠিক হবে তেমন কোনো কথা নেই, তবে একটা আভাস আমরা যেটা পেয়েছি তার উপর ভিত্তি করেই আজকে এই বুথ ফেরত সমীক্ষার ফলাফল আমরা তুলে ধরব। তার আগে আমরা একটু আলোচনা করে নেব। আমার সঙ্গে রয়েছে আমাদের খবর এখনের এক্সিকিউটিভ এডিটর শিবনাথ দাস। এই শিবনাথ দাস আর আমি দুজনে মিলে আজকে এই বিধানসভা নির্বাচন, যে নির্বাচনটা বিগত 50 বছর পরে এরকম শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ফলাফলটা ঠিক কেমন হবে। যেমন আমরা জানতাম যে বেশি পরিমাণ ভোট পড়লেই সেটা শাসক দলের পক্ষে যায়, কিন্তু এবারে সেই যে ধারণাটা একটু পাল্টাচ্ছে, একটু বদলাচ্ছে, যেটা মানুষের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি করেছে। যেমন যে এসআইআর এর ফলে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। ও অন্যদিকে দেখা যাচ্ছে যেটা 2021-এ যে বিধানসভা নির্বাচনে যে পরিমাণ ভোট পড়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে 2024-এর লোকসভা কেন্দ্রে যে পরিমাণ ভোট পড়েছিল তার থেকে অনেক শতাংশ বেশি ভোট পড়েছে এবারে। প্রায় বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে 90%-এর উপরে ভোট পড়েছে। তো এই যে শতাংশের ক্ষেত্রে বৃদ্ধি, ভোটারদের যে আগ্রহ, এই ভোটটা কার বাক্সে পড়বে, সেটা কি তৃণমূল দলের, নাকি বিজেপি, নাকি অন্যান্যর মধ্যে সিপিএম কংগ্রেসের মধ্যে কিছু কিছু ভোট কাটাকাটি হবে এবং সেখান থেকে সুবিধা পেয়ে যাবে অন্য দল, সে বিষয়ে আমরা আলোচনা করব। তা আজকে শিবনাথ, তোমার যেটা মনে হয় যে এতদিন পরে যে এই যে ভোটের শতাংশ বৃদ্ধি হলো, প্রায় 90%-এর উপরে ভোট, এবং সেটা খুব অবাধ এবং শান্তিপূর্ণ ভোট, সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে রিগিং হয়েছে, ভোটে জোর জবরদস্তি ভোট দেওয়া হচ্ছে, ছাপ্পা পড়েছে, তেমন কিছু ঘটনা ঘটেনি। সেটা বিরোধী কিংবা বর্তমান যারা যে দল শাসন ক্ষমতায় ছিল বা এখনো আছে, তাদের মেয়াদ এখনো শেষ হয়নি যদিও, তবুও আমি বলি যে তৃণমূল বা বিজেপি কিংবা সিপিএম বা কংগ্রেস কেউ কিন্তু কোনো অভিযোগ করতে পারছে না যে এবারে ছাপ্পা ভোট হয়েছে। সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে এই যে এসআইআর হওয়ার ফলে কোন দল বেশি সুবিধা পেতে পারে? দেখুন বিপ্লব দা, আমার নিজের বেশ কিছু বুথে আমি ঘুরেছি, দেখেছি এবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ভূমিকা যথেষ্ট ভালো। বুথের কাছাকাছি কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী বা সমর্থক কেউই বিশেষ স্ট্যাফও করতে পারেনি। তারা যেমন অনেক অতি উৎসাহী সমর্থক আছে, বিভিন্ন ভোটারের কাছে গিয়ে হুইসপারিং ক্যাম্পেনিং যেটাকে বলা হয়, তারা সেটা করেন। এবছর কিন্তু সেটা করতে, এই ভোটে কিন্তু তারা সেটা করতে পারেননি। বাহিনীর জওয়ানরা যথেষ্ট সক্রিয় ছিল, যার ফলে বিরোধী বা শাসক কেউই বুথ জ্যাম, রিগিং, ছাপ্পা ভোট এসবের অভিযোগ করতে পারছে না। তো এসআইআর এর ফলে আমার যতটুকু মনে হয় আর একটা কাজ করেছে ভোটারদের মনে, এটা বিভিন্ন জায়গায় কথা বলেও দেখেছি, তাদের মধ্যে একটা ইয়ে এসছে যে এবার যদি আমি ভোট দিতে না পারি, হয়তো ভোটার লিস্ট চেকিং করে পরবর্তী ক্ষেত্রে ভোটার লিস্টে আমার নাম থাকবে না, যার জন্য অনেকে বাইরে থেকে এসছেন, বাইরে থেকে এসে ভোটটা দিয়ে গেছেন, বা অসুস্থ হয়ে বিছনায় রয়েছেন, বাড়ির লোক যেভাবেই হোক তাকে নিয়ে এসছেন, এবং সেক্ষেত্রে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরাও সাহায্য করেছে তাদেরকে তাড়াতাড়ি ভোট দিয়ে যাতে তারা বাড়ি ফিরতে পারেন। তো এই এসআইআর এর ব্যাপারটা, এর আগেও অনেক এসআইআর হয়েছে, আমরা সবসময় জানতেও পারিনি, হয়ে গেছে। কিন্তু এবার এসআইআর নিয়ে এত প্রচার ছিল, এবং সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গের শাসক দল এসআইআর নিয়ে যেভাবে জনসাধারণের মধ্যে আমি বিভ্রান্তিই বলবো,
বিভ্রান্তি তৈরি করে দিয়েছিলেন যে এসআইআর এ তোমাদের নাম না থাকলে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্প হবে। অনেকে আত্মহত্যা করেছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে শাসক দলের গিয়ে এরা প্রচারও করেছে যে এসআইআর এর ফলে সাধারণ মৃত্যুর ক্ষেত্রেও দেখা গেছে এসআইআর ইয়ে করে। তো এই যে আজ গতকাল যে দ্বিতীয় দফার নির্বাচনটা হলো এবং প্রথম দফার নির্বাচন, দুটো ক্ষেত্র নিয়েই আমি বলতে পারি যে এসআইআর মানুষের মনের মধ্যে একটা কাজ করেছে, যার ফলে অন্যান্য অনেকবারের থেকে এবছর এই বিধানসভা নির্বাচনে ভোটদানের হারটাও বেশি হয়েছে। তবে প্রচলিত ধারণা যে ভোটের পার্সেন্টেজ বেশি হলেই অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ওঠে, সেটা কিন্তু কেউ কেউ বলছেন। আমি অন্তত সেক্ষেত্রে সেটা বলবো না। তার কারণ হচ্ছে ভোটাররা যথেষ্ট সচেতন, তারা পশ্চিমবঙ্গকেও দেখছেন, পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্যগুলোকেও দেখছেন। হ্যাঁ, সেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো তারা কিরকম করছে, পশ্চিমবঙ্গে কিরকম অবস্থায় তারা আছেন, ভালো খারাপ দুটোই আমি এক পক্ষ ইয়ে করবো না, কিছু খারাপ তো আছেই। তবে মোটের উপর আমরা বলতে পারি যে এই শাসক দলের, বর্তমানে পশ্চিমবঙ্গে যে শাসক দল আছেন তাদের কিছু ক্ষেত্রে যেমন প্রচুর দুর্নীতি আছে, আবার মোটের উপর পশ্চিমবঙ্গবাসী খুব একটা খারাপও নেই, আমরা তো শান্তিতে আছি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে। সুতরাং আমার মতে এবছর ভোটে অনেক ইয়েতে অনেক তথ্য দিয়ে অনেকে অনেক কিছু বলছেন কি হবে কি হতে পারে। আমার মনে হচ্ছে এবছর ভোটে শাসক দলের পরিবর্তন কিছু হবে না, যারা ক্ষমতায় আছেন তারাই আসবেন আবার। তো একটা বিষয় সেভাগ যেটা বলি, প্রতি বছরই এমন নতুন নতুন ভোটার আসে, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসে, সেটা একটা ফ্যাক্টর থাকে। কিন্তু এবারে সংখ্যাটাও খুব বড় কিছু হেরফের হবে না এই নতুন ভোটারদের ক্ষেত্রে। আর একটা যেটা হচ্ছে যে উত্তরবঙ্গে যে ভোটটা ছিল, যেটা ছিল রাজবংশীদের ফ্যাক্টর, সেই রাজবংশী ভোটগুলো এখন কি কতবার যেমন বিজেপিতেই পড়েছিল, লোকসভাতে বা দেখেছি, বিধানসভা ক্ষেত্রেও দেখেছি, উত্তরবঙ্গ একটা মোটামুটি ভাবে বিজেপির একটা দুর্গর মতো তৈরি হয়েছিল। সেই দুর্গটা কি থাকবে নাকি না তার মধ্যে কোনো ভাঙন ধরবে? না, কিছু কিছু ক্ষেত্রে ভাঙন ধরবে, কিছু কিছু ক্ষেত্রে যেমন নিশীথ প্রামাণিক, হ্যাঁ, ওনার যে সংসদীয় এলাকা সেখানে কিন্তু বিজেপির অবস্থা ভালো না। আবার অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে মানে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বিজেপির কিছু কিছু জায়গায় সেক্ষেত্রে শাসক দল ভয় দেখিয়েই হোক বা প্রলোভন দেখিয়েই হোক বিজেপির বেশ কিছু কর্মীকে তারা নিজেদের দিকে টেনে নিয়েছে। সাংগঠনিক ক্ষমতা যদি বৃদ্ধি না পায় একটা নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। এক্ষেত্রেই কিন্তু বিজেপির মাইনাস পয়েন্ট। উত্তরবঙ্গে তাদের বেশ আগে যাচ্ছিল, তার থেকে কিছুটা কমেছে। আর শাসক দল তাদেরও দুর্নীতি, আপনি যেটা বললেন নতুন প্রজন্মকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ভোটের কিছু আগেই যুবসাথী প্রকল্প, মানে ভাতার রাজনীতি পশ্চিমবঙ্গে অনেকদিন ধরেই চলছে, লক্ষ্মীর ভান্ডার আছে, সবুজ সাথী, এই বিভিন্ন প্রকল্প যেগুলো আছে। তো ভাতার রাজনীতি তো পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছুদিন ধরেই চালু করছে। তবে ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন স্টান্ট যুবসাথী, এটা নতুন প্রজন্মকে অনেকটাই আকৃষ্ট করেছে। তো এবারে আমি যেটা বলি যে এই যে তুমি কিছুক্ষণ আগে বললে যে দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু 2021-এও কিন্তু ও বিরোধীরা মানে বিজেপিরা এবং সিপিএমরাও বারবার তুলে ধরছিল যে এই তৃণমূলের রন্ধে রন্ধে দুর্নীতি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এবং 2024 লোকসভা কেন্দ্রে তো আরো মারাত্মক অভিযোগ, চাকরি চুরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে চাল চুরি, কয়লা চুরি, বিভিন্ন রকম দুর্নীতি এসেছে। এবং সেই সময় যেটা ভয়ানক ছিল সেটা হচ্ছে অভয়াকাণ্ড 2024, সেটাও কিন্তু মানুষের বলে রেখাপাত করলো না, কারণ ভোট বাক্সে কিন্তু তৃণমূল দল কিন্তু ভোট পেয়েছে, সেখানে যে খুব বড় ভাঙন কিছু হয়েছে। তবে হ্যাঁ, শতাংশের দিক দিয়ে দেখতে গেলে বিজেপি কিছুটা হলেও এগিয়ে ছিল। তো আর একটা প্রশ্ন হচ্ছে, বলো তিনি বলে যেটা মাইনাস পয়েন্টের মধ্যে রয়েছে, পরিযায়ী শ্রমিকেরা যারা এবার ফিরছে তাদের মধ্যে অনেকেই এখানে কাজ না পেয়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছে, এবং তারা একটা কম্পারিজন করতে পারছে
যে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য আর অন্যান্য কর্ণাটক, কেরালা, তাদের মধ্যে যে বড় হেরফের রয়েছে, মানে আয়ের দিক থেকে শান্তি, স্বাচ্ছন্দ্য, এটা একটা রেখাপাত তো করবো, অল্প হলেও করবে। এবং যারা পরিযায়ী, যারা ভোট দিতে আসতোই না এখানে একটা সময়, আসতেই চাইতো না, কিন্তু এসআইআর হওয়ার ফলে তাদের ভয় বা ভীতির কারণে ওই যে বলে যে ভোট যদি এবার না দিই তাহলে পরিবারে হয়তো তাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা যাবে। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই পরিযায়ী শ্রমিকের একটা সিংহভাগ ভোট কিন্তু বিজেপিরা আশা করতে পারে। আর এদিকে হচ্ছে মতুয়া, যে মতুয়া ভোটটা নিয়ে গতবার 2024-এ বিজেপি তাদের ভোট বাক্সটা অনেকটা ভরেছিল, এবারে কিন্তু এটা মনে হচ্ছে 50-50 হয়ে যাবে, কারণ তাদের একটা ভয় রয়েছে এসআইআর আর হওয়ার ফলে তাদের অনেকের নাম বাদ গেছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বস্ত করছেন যে সিএএ করে তাদেরকে নাগরিকত্ব দেবে, কিন্তু তা সত্ত্বেও এই ভোটটা কিন্তু একটা ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে মতুয়াদের ভোটের ক্ষেত্রে। এটা ছাড়াও একটা মাইনাস পয়েন্ট তৃণমূলের দিকে দেখছি, যে 74 জন এক্সিস্টিং এমএলএ ছিল, সেই 74 জনকে সরিয়ে দিয়ে নতুন কিছু মুখ তাদেরকে নিয়ে আসা হচ্ছে, এবং সেখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা বিধায়ক ছিলেন তারা কিন্তু ভোটের ময়দানে সেভাবে নামেননি। এই 74টা বিধানসভা কেন্দ্রে কিন্তু একটা বড় ফ্যাক্টর আছে, যে সেক্ষেত্রে কেউ কেউ তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ করছে, যেহেতু টিকিটটা এবার পায়নি, এবং অনেকে মন্ত্রিত্ব পায়নি, প্রায় 15 বছর ধরে তারা এমএলএ থাকার পরে, ওরা 3টে টেনিয়র পার করার পরেও তারা মন্ত্রিত্ব পায়নি, এরকম খুব এদের মধ্যে রয়েছে। এবং যে ভয়টা এখন তৃণমূল বা শাসক দলের মধ্যে একটা ভয় কাজ করছে, আর যেভাবে বিজেপি তাদের কেন্দ্রীয় এজেন্সি, ইলেকশন কমিশন এবং বিশেষ করে তাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব বাহিনী, সবাইকে প্রধানমন্ত্রী তো ডেলিভারি দিতে শুরু করেছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ সবাই এখানে এসে ঘাঁটি গেড়ে বসে গেছে, একেবারে যে বাংলা আমাদের দখল করতে যাবে। এই যে সাঁড়াশি চাপ চারদিক থেকে, সে সেন্ট্রাল এজেন্সি হোক, ইলেকশন কমিশনই হোক, সেই জায়গাটা থেকে কি বিজেপি কিছুটা সুবিধা পাবে? তৃণমূল কি কিছুটা ব্যাকফুটে আছে? সেই বিষয়ে তোমার কি মনে হয়? তৃণমূল ব্যাকফুটে আছে। আর ওইটা যদি বলেন তাহলে আমি বলবো তৃণমূল, তোমারও তো কিছু নেই, তুমি যাচ্ছ সংগঠন করতে ত্রিপুরাতে, তুমি যাচ্ছ আসামে, হ্যাঁ, ওখানে কোনো বেস নেই তোমার। 2-4 জনকে জড়ো করে, বিভিন্ন দল থেকে বিতাড়িত কিছু লোককে জড়ো করে তুমি ওখানে সংগঠন বাড়াতে সবাই চায়। আর যাদের ডেলি প্যাসেঞ্জার বলা হচ্ছে, আজকে আমার একটা রাজ্যে একটা ইউনিট আছে, আমি সেই রাজ্যে যখন নির্বাচন হচ্ছে, আমি সেই ইউনিটকে চাঙ্গা করতে বা সেই ইউনিটকে সেই রাজ্যে ক্ষমতায় আনতে, আমি যে পদেই থাকি না কেন, প্রধানমন্ত্রী হই, আমি স্বরাষ্ট্রমন্ত্রী হই, আমাকে তো সেখানে সময় দিতেই হবে। দলের যখন আমি সর্বোচ্চ নেতৃত্ব, আমাকে তো সেখানে যেতেই হবে। এখানে ডেলি প্যাসেঞ্জার কথাটা আমার মনে হয় ঠিক খাটে না। এবারে যেটা হচ্ছে যে এই যে তুমি বললে, কিংবা এটা বিভিন্ন জনমত সমীক্ষা কিংবা মানুষের মধ্যে যেটা রয়েছে, যে এই যে বিজেপি এখানে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীদের একটা চাপ সৃষ্টি করা, তাদেরকে বেঁধে ফেলা, এরকম একটা স্নায়ুর যে জোর, সে শক্তি নিয়ে যে লড়বে, সেটা তো মনোবল তো ভেঙে ফেলছে। তাতে করে কি মনে হয় না যে তৃণমূল অনেকটাই কোণঠাসা? এবং সেক্ষেত্রে এই যে ফ্যাক্টর গুলো বললাম, যে এই স্যারের ফলে যে প্রায় 91 লক্ষ ভোটার বাদ পড়েছে, তার মধ্যে তোমার এই রাজবংশী, মতুয়া, যেটা 50-50 হবে, যেটা আগে বিজেপি অনেকটা বেশি পেয়েছিল মতুয়াদের পুরো ভোট, যদিও মতুয়া থেকে কিছুটা ভোট হয়তো বেশি পাবে। তার মধ্যে সিপিএম, যে একসময় সাইনবোর্ড হয়ে গেছে, সে সিপিএম কিন্তু একটু চাঙ্গা হয়েছে বলে, এবং তাদের একটা শক্তি কিন্তু রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভোট কাটাকাটির ক্ষেত্রে কিন্তু সিপিএম যথেষ্ট একটা মানে অনুঘটকের কাজ করবে এখানে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে কোন কোন জায়গায় তৃণমূল সিটগুলো হারাতে পারে? বিপ্লব দা, আপনি যেটা বললেন, সিপিএম যথেষ্ট চাঙ্গা হয়েছে, বিভিন্ন মিটিং মিছিলে তাদের লোক জমায়েত দেখে মনে হচ্ছে, কিন্তু ভোট বাক্সে কতটা তারা করতে পারছে সেটা 4 তারিখ আমরা বুঝতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা বললেন, তৃণমূলের 74 জন সিটিং এমএলএ তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। এই নেতা মন্ত্রীরা অনেকেই আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতই সততার প্রতীক বলুন, তার অনুগামী যারা আছেন তারা কতটা সৎ সেটা জনসাধারণ ভালোই জানেন। আর
74 জন এমএলএ কে যে বসিয়ে দেওয়া হয়েছে সেটা তৃণমূলের পক্ষ থেকেই বলা হয়েছে এরা ঠিক ততটা অ্যাক্টিভ না, এরা অ্যাক্টিভ না। আর আরেকটা যেটা আইপ্যাক, এই আইপ্যাক সংস্থা এর গোপনে তদন্ত চালাচ্ছে এই তৃণমূলের যত এমএলএ আছে তাদের কাজকর্মের উপরে। সুতরাং এই এমএলএ বা এমপি যারাই থাকুন তাদের কিন্তু একটা গোপন তদন্ত সংস্থার তাদের পিছনে কাজ করেই যাচ্ছে। এই লোকগুলোকে যখন টিকিট দেওয়া হলো না এবছর, জনসাধারণের মনে তো একটা স্বাভাবিক প্রশ্ন জাগে, এবং সেই ভোটগুলো কিন্তু সেই সিটগুলো আমরা ধরে নিচ্ছি, আমি বিশেষ করে ধরে নিচ্ছি তৃণমূলের এবার থাকছে না। অনেক সিটি আছে তারা ভালোভাবে ইয়ে করেছেন, এবং তাদের সেই সমস্ত ক্যান্ডিডেটরাই বলে দিচ্ছেন যে আমাকে টাকা চাওয়া হয়েছিল, আমি দিতে পারিনি বলে এবার হতে পারিনি, বা আমার দাদা কাকা মামা নেই অয়েলিং করার মতো সেই জন্য আমি যেতে পারিনি, টিকিট পাইনি। তো জনগণের মনে কিন্তু এই একটা ধারণা ভালোভাবে গেঁথে যাচ্ছে যে সেই কারণেই টিএমসি সিট এবার বেশ কিছুটা কমবে বলেই আমার মনে হচ্ছে। আর বিজেপি ওই সিটগুলো ক্যাপচার করে, আপনি যেটা বলছেন কংগ্রেস দু একটা জায়গায় পেলেও পেতে পারে ওই আঞ্চলিকভাবে। আমি কংগ্রেস বা সিপিএম কে আমি কোনো মতেই এবার 5টার বেশি আসন দিতে পারছি না, এটা আমার ধারণা। তবে এবারে বিধানসভা নির্বাচনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হাড্ডাহাড্ডি লড়াই, বিরোধী দল এবং আমাদের বর্তমান শাসক দল তৃণমূলের সঙ্গে যে হাড্ডাহাড্ডি লড়াই বিভিন্ন বিধানসভা কেন্দ্র এবং প্রায় প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে এই হাড্ডাহাড্ডি লড়াই, তাতে মানুষের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হচ্ছে এবার কি পরিবর্তন হচ্ছে নাকি প্রত্যাবর্তন। তো এই পরিবর্তন এবং প্রত্যাবর্তনের মাঝখানে দাঁড়িয়ে আমরা আমরা একটা জনমত সমীক্ষা করেছি, বুথ ফেরত সমীক্ষা, যে আমাদের সাংবাদিকরা বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভা কেন্দ্র ঘুরে ঘুরে যে তথ্য যে সমীক্ষার ফলাফল নিয়ে এসেছে সেই ফলাফলের ভিত্তিতে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেই সমীক্ষার ফলাফল। আমরা আবার বলছি এই সমীক্ষায় যে 100% সঠিক হবে তেমন কোনো মানে নেই, তবে এটা একটা আভাস দেওয়া পর্যন্ত আভাস দিতে পারি আমরা। বিভিন্ন জনমত সমীক্ষা যারা করেছেন, বুথ ফেরত সমীক্ষা যারা করেছেন তাদের সঙ্গে আমাদের মতামত মিলতেও পারে নাও মিলতে পারে, তবে আমরা কারুর কোনো ফলাফল দেখে কোনো জনমত সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষা দেখে আমরা প্রভাবিত হইনি। তো আমাদের সমীক্ষার মধ্যে যেটা উঠে এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবে আমাদের শিবনাথ দাস। তবে একটা বিষয় বলা ভালো যে যে দলই আসুক কিংবা সরকারের যে দলই আসুক, যদি শাসক দলের প্রত্যাবর্তন হয় সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো জিনিস যেটা হচ্ছে বিরোধী শক্তি খুব শক্তপোক্ত খুব স্ট্রং হবে, যেটা খুব প্রয়োজন ছিল, যে একটা রাজ্য বা দেশের স্বাস্থ্যের পক্ষে সামাজিক কাঠামো এবং অর্থনৈতিক কাঠামো এসব সমস্ত কিছু ক্ষেত্রে যে এই একজন বিরোধী শক্তি প্রয়োজন ছিল শক্তপোক্ত। এবার সেরকম একটা যদি হয় তাতেও আমাদের রাজ্যে এবং রাজ্যের পক্ষে সুখকর বটেই, আবার কিংবা পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা দেখতে পারি আগামী 5 বছরের জন্য নতুন কোনো কিছু দিশা আমাদের দেখাতে পারে কি পারে না। তো এই মুহূর্তে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, বেশি আলোচনার মধ্যে আমরা যাবো না, কারণ প্রত্যেকেই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আমরা আমাদের বুথ সমীক্ষার ফলাফলটি কি হতে চলেছে, আগামী দিনে প্রত্যাবর্তন না পরিবর্তন, সেই জায়গাটা দাঁড়িয়ে আমাদের বুথ সমীক্ষার ফলাফল ঘোষণা করবে শিবনাথ। বিপ্লব দা, আমরা বুথ ফেরত সমীক্ষায় আমাদের বিভিন্ন জেলার রিপোর্টাররা যে রিপোর্ট দিয়েছেন সেই অনুযায়ী আমরা একটা মোটামুটি ঠিক করেছি যে তৃণমূল কংগ্রেস এরা পেতে পারে 150 থেকে 160টা আসন, আর বিরোধী বিজেপি দল তারাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে, মোটামুটি 130 থেকে 140টা আসন এরা পেতে পারে। আর অন্যান্য মানে সিপিএম কংগ্রেস বা আইএসএফ অন্যান্য যে সমস্ত দলগুলি আছে বিরোধী দল তারা মোটামুটি পেতে পারে 3 থেকে 5টা আসন। তবে বারবার বলছি এগুলো আমাদের বুথ ফেরত সমীক্ষা, আমাদেরই মতামত, আমাদের বিভিন্ন জেলার রিপোর্টাররা যে খবর দিয়েছেন তার ভিত্তিতেই আমাদের এই মতামত তৈরি করেছি আমরা। এটা যে 100% মিলবে এমন দাবি করি না। আপনার কথায় সুর মিলিয়ে আমিও বলি শক্তিশালী বিরোধী পক্ষ থাকা মানে হচ্ছে একটা রাজ্যের প্রকৃত শাসন ব্যবস্থার উন্নতির দিকে এগিয়ে যাওয়া। তাই আমরাও চাই যে দলই শাসন ক্ষমতায় আসুক
বিরোধী কণ্ঠকেও বলতে দিক তারা। রাজ্যের জনগণ ভালো থাকুক। নমস্কার। নমস্কার।